তিতুমিরে অনশনে শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি। লালমনিরহাটে বেড়া নির্মাণের পর বিএসএফের হেনস্থা, সার্চলাইটে ফসলে পোকার আক্রমণ। মুক্তিপণে ইয়াসিন বাহিনী রায়, মাসে কোটি টাকা, ছিনতাইয়ে টার্গেট বড় অঙ্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরিয়া শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি চ্যানেলে। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ 7 দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। মানিক শিকদারের রিপোর্ট। আন্দোলনের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে অধিভুক্তি বাতিল করা হয়েছে। সরকারি তিতুমির কলেজ সহ এই 7টি কলেজ নিয়ে নতুন করে একটি বিশ্ববিদ্যালয় গঠনেরও আলোচনা চলছে। এই পরিস্থিতিতে আবারও আন্দোলনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আগেই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যা থেকে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে অনশনে বসে তারা। 7টি দফা হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া চলমান রাখতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নতুবা তাদের আবাসনের খরচ বহন করতে হবে। 24-25 সেশনে ন্যূনতম 2টি আন্তর্জাতিক বিষয় ল এবং জার্নালিজমে ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ করতে হবে, অর্থাৎ পিএইচডি শিক্ষক নিয়োগ করতে হবে। সেই সাথে শিক্ষার মান উন্নয়নের জন্য আসন সংখ্যা সীমিত করতে হবে এবং আমাদের 7ম দফাটি হচ্ছে আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের জন্য জমি এবং অর্থ বরাদ্দ দিতে হবে। অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ তাদের। সবাই বলে 7 কলেজ কিন্তু তিতুমির কিন্তু 7 কলেজ কাঠামোর বাইরে যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করতেছে। তিতুমির সারা জীবন বুদ্ধিভিত্তিক আন্দোলন করেছেন। তিতুমিরের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরা বুদ্ধিভিত্তিক আন্দোলনের দিকে যাচ্ছি। আমরা জনদুর্ভোগ এড়িয়েছি এবং অদূরেও আগামী দিনেও আমরা জনদুর্ভোগ তৈরি করব না। আমাদের আন্দোলন চলবে এভাবেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি করেন শিক্ষার্থীরা। এখানে যারা শিক্ষার্থীরা আছে তাদেরকে না জানিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এই শিক্ষার্থীরা মেনে নেবে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সীমান্তের শূন্য রেখায় বেড়া নির্মাণ, সেই বেড়ায় খালি মদের বোতল ঝুলিয়ে বিএসএফের উত্তেজনার চেষ্টার সৃষ্টির পর এখন বেড়া ঘেঁষা সড়ক দিয়ে কোনো বাংলাদেশি চলাচল করলেই বিএসএফের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া সীমান্তে বিএসএফের সার্চ লাইটের কারণে পোকার আক্রমণ শুরু হয়েছে ফসলের ক্ষেতে। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইনের তোয়াক্কা না করে শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেড়া স্থাপনের প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্ক কাটেনি স্থানীয় বাসিন্দাদের। সীমান্ত ঘেঁষা রাস্তা দিয়ে কোনো বাংলাদেশি যাতায়াত করলেই বিএসএফ জিজ্ঞাসাবাদ করছে তাদের। অভিযোগ তুলছে কাঁটাতারের বেড়া কেটে দেওয়ার চেষ্টার। সন্ধ্যার পরে সীমান্ত ঘেঁষা রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পান স্থানীয়রা। আমরা এখন যাইতেছি কাজের দিকে, ওরা যদি বলে যে আমার বেড়া কাটতে এসেছি, তাহলে আমাদের সমস্যা না, আমাদের কোনো তো জীবনের নিরাপত্তা নেই। এখন তো যে বেড়া কাটা হয়েছে, এখন তো গরু নিয়ে মুশকিল। ওই তো গরু বইটা বাঁধিছে, আমরা তার বাঁধতে পারি না। এদিকে সীমান্তে বিএসএফের উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চ লাইটের কারণে বাংলাদেশি কৃষকদের ফসলে দেখা দিয়েছে পোকার আক্রমণ। এই যে লাইটগুলো যে বিশেষ জায়গায় জায়গায় লাইট, এই লাইটগুলো দিয়ে তো আমাদের বাংলাদেশের যেগুলো অবস্থাতে তরি এগুলো পোকামাকড় বেশি হইতেছে। আমাদের গরু যদি ওই দিকে যাইতেছে, ওদের গরু আসতেছে, ছাগল, তাহলে আমাদের আসলে আমরা দিয়ে দিচ্ছি, আর আমাদের গেলে ওরা গ্যামজাম শুরু করতেছে। 5ই আগস্টের পরে 3 বিঘা করিডোর দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা।
5 তারিখের পর থেকে কোনোভাবে কোনো প্রকার বড় ধরনের যানবাহন, কোনো ট্রাক 3 বিঘা করিডোরের উপর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ যাতায়াত করতে দিচ্ছে না। গবাদি পশু লালন পালনেও সমস্যার সম্মুখীন হচ্ছেন সীমান্ত পারের মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কোটি টাকার নিচে তারা ছিনতাই করে না। অপহরণের পর মুক্তিপণও কোটি টাকার কম হয় না। রাজধানীর গুলশান বনানী বাড্ডা এলাকায় ছিনতাই ও অপহরণ করে তাদের মাসে আয় কোটি টাকা। অপরাধ জগতের এই চক্রটি ইয়াসিন বাহিনী নামে পরিচিত। রাজধানীর সিটি মানি এক্সচেঞ্জের মালিক আব্দুল কাদের শিকদার ও তার শ্যালক আমির হামজার কোটি টাকা ছিনতাই মামলার তদন্তে নেমে এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 21 জানুয়ারি রাত 9টা গুলশান 2-এর ডিসিসি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন সিটি মানি এক্সচেঞ্জের মালিক আব্দুল কাদের শিকদার ও তার শ্যালক আমির হামজা। তাদের মোটরসাইকেলের গতিরোধ করে গুলশান বনানী এলাকার সন্ত্রাসী ইয়াসিন। মারপিট ও কুপিয়ে ছিনিয়ে নেওয়া হয় প্রায় কোটি টাকা। গুরুতর আহত হন কাদের ও হামজা। খবর পেয়ে মানি এক্সচেঞ্জের লোকজন ঘটনাস্থলে আসলেও ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায় সব নগদ অর্থ। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় ঘটনার সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় মানুষের বেশ সমাগম ছিল, যানজটও ছিল সেখানে। তবে কাদের ও হামজা কারো সাহায্য পায়নি। টাকা ছিল কাছে, টাকা নিয়ে গেছে ছিনতাই, তারপর চাকু দিয়ে মাথায় মারছে, দুইজনের মাথায় প্রচুর কেটে গেছে, অনেক সেলাই লাগছে, 8টা-9টা তার বেশি। ঘটনার কিছু পরে পুলিশের গাড়িও সেখান দিয়ে যেতে দেখা গেছে। তবে ছিনতাইয়ের ঘটনা দেখেনি বা বুঝতেও পারেনি তারা। ঘটনার সাথে জড়িত ইয়াসিন বাহিনীর 8 সদস্য গ্রেফতার হয়েছে। তারা হলেন ইয়াসিন, রবিউল, অন্তর, রাজু, গোপাল, মেহেদি, বিল্লাল এবং রানা। গুলশানের সিটি মানি এক্সচেঞ্জের মালিক আব্দুল কাদের শিকদারের পরিবার এর আগেও ইয়াসিন বাহিনীর রোশানলে পড়েছিলেন। কাদেরের উপর হামলার মাত্র 3 মাস আগে তার ছোট ভাই মিন্টু শিকদার বাড্ডা এলাকা থেকে অপহরণ হয়েছিলেন। পরে গোপালগঞ্জের হাইওয়ে থেকে মিন্টুকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ইয়াসিন গ্রেফতারও হয়। পরে জামিনে বেরিয়ে পুরনো পেশায় ফিরে যায় সে। মামলা তুলে নিতে এখনো হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ আহত কাদের পরিবারের সদস্যদের। ওরা এইগুলো করে বেড়ায়, ওদের একটা গ্রুপ আছে, ওরা আবারও হুমকি দিয়ে বলতেছে তোমাদেরকে মেরে ফেলাবো, এই কেস উঠায় নিতে হবে। গুলশান থানা পুলিশ মিন্টু ও কাদেরের উপর হামলা, অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা গুরুত্বের সাথে বিবেচনা করছে। দুই পক্ষই হচ্ছে আপনার মানি এক্সচেঞ্জের ব্যবসা বা ওই যে কি বলে হুন্ডি ব্যবসা, যেটাই বলেন আপনি। পরস্পর একই গ্রামের। তো 3-4 মাস আগে বাড্ডা থানা এলাকায় লেনদেন টাকা পয়সা মিন্টুকে অপহরণ করা হয়েছিল, ওখানে একটা মামলা আছে। ওইটা থেকে জামিন পাওয়ার পরে ইয়াসিন হুমকি দিয়েছিল আর কি। পরবর্তীতে 21 তারিখ রাতে এই ঘটনা। ছিনতাই ও অপহরণকারীদের ধরতে ঢাকা মহানগর পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। এইসব অপরাধ প্রতিরোধ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটা বিষয়ে আমরা যেসব অপরাধ বা ঘটনাগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে আমরা সেগুলো মামলা হিসেবে রেকর্ড করছি এবং আইনি ব্যবস্থা গ্রহণ করছি। ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের যে অভিযান সেটা কিন্তু আরও বেশি জোরদার করা হয়েছে। মামলার সংখ্যা বাড়লেও অপরাধের প্রবণতা কমেছে বলে জানান তিনি। বর্তমান সময়কাল পর্যন্ত এই ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এটা আরও জোরদার করা হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারা আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। সারা দেশে তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃহস্পতিবার হালকা বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়াও সারা দেশে রাতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনে সামান্য কমতে পারে। শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে গত 4 দিন ধরে
তবে শীত, কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে ঠাকুরগাঁও জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কুয়াশার সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। রংপুর অঞ্চলে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কনকনে বাতাস শীতের তীব্রতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। দর্শক, রংপুর মেডিকেলে আছেন সহকর্মী লিয়াকত আলী বাদল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, রংপুর মেডিকেলে রোগীদের সংখ্যা কেমন কি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী। আপনি যেমনটা বলছিলেন যে রংপুর সহ রংপুর অঞ্চলে শীতের তীব্রতা প্রতিদিনই বাড়ছে, সেই সাথে ঘন কুয়াশা, শীতের তীব্রতার কারণে জনজীবন অনেকটাই অচল হয়ে পড়েছে। এই শীতের সঙ্গে সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগবালাই, বিশেষ করে বয়স্ক এবং শিশুরা ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। আমি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা যদি আপনাকে বলি, এখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে তিল ধারণের কোনো জায়গা নেই। এখানে বেড ছাড়াও অনেক বাচ্চা মেঝেতে তাদের রেখে তাদের চিকিৎসা করা হচ্ছে। আর সবচেয়ে যে করুণ অবস্থা সেটা হচ্ছে যে হাসপাতালে বেডের অবস্থা সংকুলন না হয়, একটা বেডে 2 থেকে 3 জন করে শিশুকে রেখে মানবেতরভাবে তাদের চিকিৎসা হচ্ছে। আর রুগীদের স্বজনদের যেটা অভিযোগ, হাসপাতালে শিশু বিভাগে রুগীদের তেমন চিকিৎসা হচ্ছে না, স্যালাইন নাই, তারপরে সেখানে দুর্নীতি, তারা ওষুধ ঠিকমতো পাচ্ছে না, ডাক্তাররাও ঠিকমতো আসে না বলে রুগীর স্বজনরা যেটা অভিযোগ করেছেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে মেডিসিন ওয়ার্ডে বয়স্ক যারা মানুষ আছেন তারা ভীষণ কষ্টে দিন যাপন করছেন এবং তারাও তাদের তারা বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়েছেন। একই অবস্থা পুরো রংপুর অঞ্চলে বিভিন্ন জেলায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে শীতের কারণে গরিব মানুষের, যারা ছিন্নমূল মানুষ, তারা প্রচণ্ড কষ্ট পাচ্ছে। শীতের এখন পর্যন্ত সেইভাবে শীতবস্ত্র বিতরণ করা হয় নাই এবং এ ব্যাপারে কোনো পদক্ষেপ জেলা প্রশাসনকে যে নেবে সেরকম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। গরিব মানুষেরাও কাজে বের হতে পারছে না, তারা কাজে বের হওয়ার কারণে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে। তো আমার কাছে এই ছিল এই মুহূর্তের খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি লিয়াকত আলী বাদল, জানাচ্ছিলেন রোগীদের খবর। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। যশোরের সরকারি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের 1.5 মাসে লক্ষ্যমাত্রার 1% পূরণ হয়নি। বাজারে বেশি দাম পাওয়ায় সরকারি গুদামে ধান ও চাল বিক্রিতে অনাগ্রহ কৃষক ও মিল মালিকদের। ফলে চলতি মৌসুমে জেলায় ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা দেখা দিয়েছে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের 8 উপজেলা থেকে চলতি আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামের জন্য 33 টাকা কেজি দরে 9,719 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 17 নভেম্বর ধান সংগ্রহ শুরু হওয়ার পর 1.5 মাসে কেনা হয়েছে মাত্র 2,204 মেট্রিক টন ধান। নানা শর্তের কারণে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির প্রক্রিয়া জটিল বলে জানান কৃষকরা। বেলা সাফ করতে হয়, আমাদের অত পড়তা আমরা হয় না। বাইরে যে দাম পাওয়া যায় আমরা জবসাব করে বিচিটাও বেচতে পারি, কিন্তু এখানে এরকম সিস্টেম পাওয়া যায় না। সরকার যে রেটটা, এই রেটে আমাদের মনে কোনো পল্টা হয় না। স্থানীয় বাজারের চেয়ে খাদ্য গুদামে চাল দিতে হয় কেজিতে 5 টাকা কমে, তাই সরকারি গুদামে চাল বিক্রিতে অনাগ্রহ মিল মালিকদেরও। এক গাড়ি চাল গভর্নমেন্টের দিতে গেলে এখন প্রায় 1 লক্ষ টাকার ডেমারেজ দেওয়া লাগে, যেটা আছে যে 20 টনের এগেনস্টে। সরকারি গোডাউনে দেওয়ার মতো পরিবেশ নেই, কারণ সরকারি গোডাউনে চালের দাম খুব কম। দাম যদি না বাড়ায় তাহলে আমরা দিতে পারবো না। আমাদের মিলিং খরচ দিয়ে আর এই ধান কিনা খরচ দিয়ে আমরা চালাতে পারবো না। চলতি মৌসুমে 47 টাকা কেজি দরে জেলায় 15,048 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 1.5 মাসে সংগ্রহ হয়েছে মাত্র 2,919 মেট্রিক টন চাল। সরবরাহ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানায় খাদ্য বিভাগ। লক্ষ্যমাত্রা এবং চুক্তির মধ্যে একটা ব্যবধান রয়েছে, অনেক মিলাররাই চুক্তি করেননি। সেই হিসাবে আমরা শুরু করেছি এবং মিলাররা চাল
কম বেশি করে দিচ্ছেন। যশোরে 164টি চাল মিলের মধ্যে 102টির সাথে চুক্তি হয়েছে জেলা খাদ্য গুদামের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিতুমিরে অনশনের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি। লালমনিরহাটে বেড়া নির্মাণের পর বিএসএফ এর হেনস্থা, সার্চ লাইটে ফসলে পোকার আক্রমণ। মুক্তিপণে ইয়াসিন বাহিনীর আয় মাসে কোটি টাকা, ছিনতাইয়ে টার্গেট বড় অঙ্ক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।